শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ, পর্ব ৬। রাজকুমারীরা রথে চড়িয়া চলিয়া গেলেন। অন্য রথটি এবং বাকি রক্ষীর দল তাহাদের পেছনে গেল। ঘাটের অঙ্গন শূন্য হইল। কেবল লম্বোদর অঙ্গনের অন্য প্রান্তে একটি ঘোড়ার রাশ ধরিয়া দাঁড়াইয়া অনঙ্গ ও বিগ্রহপালের ওপর নজর রাখিল। অনঙ্গ এতক্ষণ সন্ন্যাসী ঠাকুরের কাছে আসে নাই, একটু দূরে অপেক্ষা করিতেছিল। এখন বিগ্রহপালের পাশে আসিয়া দাঁড়াইল। বিগ্রহপাল তখনও বিলীয়মান রথের পানে চাহিয়া আছেন। অনঙ্গ বলিল, কি হলো তোর? ধন্দ লেগে গেল নাকি? চমক ভাঙিয়া বিগ্রহপাল হাসিলেন। বন্ধুর পৃষ্ঠে চপেটাঘাত করিয়া বলিলেন, দেখলি? অনঙ্গ বলিল, দেখলাম। অপরূপ সুন্দরী না? অনঙ্গ বলিল, কিন্তু এখন ত্রিপুরী যাবার উপায় কি? এই সময় সন্ন্যাসী ঠাকুর গলা খাকারি দিলেন। বিগ্রহপাল সন্ন্যাসীর কথা ভুলিয়া গিয়াছিলেন। এখন তাহার দিকে একবার চাহিয়া অনঙ্গকে বলিলেন, জানিস অনঙ্গ, সাধু বাবা একেবারে ত্রিকালদর্শী পুরুষ। আমার হাত দেখে বলে দিলেন আমি রাজকুলোদ্ভব। অনঙ্গ সাধু বাবাকে ভালো করিয়া পরিদর্শন করিল। তারপর নিজের হাত বাড়াইয়া দিয়া বলিল, বলুন তো সাধু বাবা, আমি কে? সাধু বাবা অনঙ্গের হাতের দিকে দৃকপাত করিলেন না, বলিলেন, তুমি অনঙ্গপাল। অনঙ্গ চমকিত হইল। আর একবার সাধু বাবাকে উত্তম রূপে পর্যবেক্ষণ করিল। তাহার মুখে ধীরে ধীরে হাসি ফুটিয়া উঠিল। বলিল, ও, আপনি জ্যোতিষাচার্য রন্তিদেব? বিগ্রহপাল সবিস্ময়ে বলিলেন, আর্য যোগদেবের ভ্রাতা রন্তিদেব? সাধু বাবা ব্যগ্র স্বরে বলিলেন, চুপ চুপ, কেউ শুনতে পাবে। তোমাদের জন্য কাল থেকে এখানে অপেক্ষা করছি। চারিদিকে লক্ষ্মীকর্ণের গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে, তাই ছদ্মবেশে এসেছি। কে জানত যে লক্ষ্মীকর্ণ স্বয়ং এসে উপস্থিত হবে। যা হোক, আমি দুটো ঘোড়া এনেছি আর একটা গোশকট। তোমরা ঘোড়ায় চড়ে চলে যাও, আমি পরে গোশকটে যাব। তোমাদের সঙ্গে যে তৈজসপত্র আছে তাও গোশকটে যাবে। বিগ্রহপাল বলিলেন, ধন্য, কিন্তু নগরে গিয়ে আপনার গৃহ খুঁজে পাব কোথায়? রন্তিদেব বলিলেন, নগরে গিয়ে কাককোকিলকে জিজ্ঞাসা করলেও রন্তিদেব দৈবজ্ঞের গৃহ দেখিয়ে দেবে। তবে আমার ভৃত্য তোমাদের চেনে না। এই রুদ্রাক্ষ নাও, ভৃত্যকে দেখালে সে তোমাদের গৃহে স্থান দেবে, আদর যত্ন করবে। আমার ফিরতে সন্ধ্যা হবে। রুদ্রাক্ষ লইয়া বিগ্রহপাল বলিলেন, আপনি সকল ব্যবস্থাই করেছেন দেখছি। অনঙ্গ, তুমি নৌকায় যাও, গরুরকে বলে দাও আমাদের তৈজসপত্র যেন সাধু বাবার গোশকটে তুলে দেয়। যাই। অনঙ্গ রন্তিদেবের দিকে ফিরিয়া বলিল, গ্রহাচার্য মহাশয়, একটি প্রশ্ন আছে। আমরা দুজন যে বিগ্রহপাল ও অনঙ্গপাল তা অবশ্য আর্য যোগদেবের পত্রে জানতে পেরেছেন, কিন্তু আমি যে অনঙ্গপাল আর ও যে বিগ্রহপাল তা চিনলেন কি করে? আগে কি আমাদের দেখেছেন? রন্তিদেব বলিলেন, না, ৫০ বৎসর আমি ত্রিপুরীতে আছি। তবে
রন্তিদেব হাসিলেন। ও যদি অনঙ্গপাল হতো তাহলে যৌবনশ্রীর হাতের উপর হাত রাখত না। শুধু সাজসজ্জা দিয়া সকলের চোখে ধুলা দেওয়া যায় না। উত্তর শুনিয়া অনঙ্গ পরিতুষ্ট হইল এবং হাসিতে হাসিতে নৌকার দিকে চলিয়া গেল। একজন তীক্ষ্ণধী ব্যক্তিকে সংকটময় কার্যে সহকারী রূপে পাওয়া কম কথা নয়। লক্ষণ সব ভালোই মনে হইতেছে। নৌকায় গিয়া অনঙ্গ গরুরকে তৈজসপত্র সম্বন্ধে যথাযোগ্য উপদেশ দিল। তারপর বলিল, আমরা ত্রিপুরী চললাম, কবে ফিরব কিছু স্থির নেই। তোমরা সর্বদা নৌকায় থাকবে, সর্বদা প্রস্তুত থাকবে। হয়তো এক নিমেষের মধ্যে নৌকা নিয়ে দেশে ফিরে যেতে হবে, মনে রেখো। গরুর বলিল, আজ্ঞা। দ্বিপ্রহর অতীত প্রায়। রন্তিদেবের ঘোড়া দুটি চালা ঘরের বাঁধা ছিল। দুই বন্ধু তাহাদের বাহিরে আনিয়া রন্তিদেবের নিকট হইতে বিদায় লইলেন এবং ঘোড়ার পিঠে চড়িয়া ত্রিপুরী অভিমুখে যাত্রা করিলেন। লম্বোদর এতক্ষণ দূর হইতে সমস্ত দেখিতেছিল, কিন্তু কথাবার্তা কিছু শুনিতে পায় নাই। অনঙ্গ এবং বিগ্রহপাল যখন বাহির হইয়া পড়িলেন, তখন সেও ঘোড়ার পিঠে চড়িয়া তাহাদের অনুসরণ করিল। ঘাট হইতে যে পথটি নগরের দিকে গিয়াছে তাহা ঈষৎ আঁকাবাঁকাভাবে মেখল পর্বতকে বেষ্টন করিয়া গিয়াছে। মেখল পর্বত বিন্ধ্য গিরিশ্রেণীর নিতম্ব দেশ। এই পর্বত হইতে দুইটি নদ নদী সোন ও নর্মদার উৎপন্ন হইয়া পূর্ব ও পশ্চিমে মেখলার মতোই ভারতবর্ষের কোটিদেশ অলঙ্কৃত করিয়া রাখিয়াছে। পথটি মেখল পর্বতকে যথাসম্ভব পাশ কাটাইয়া যাইবার চেষ্টা করিয়াছে, তবু সর্বত্র সমতল হইতে পারে নাই। ক্রমাগত উচ্চ হইতে হইতে আবার নিম্নাভিমুখে গড়াইয়া পড়িয়াছে। এই তরঙ্গায়িত নিরস্তপাদপ পথে দুই অশ্বারোহী ক্ষুরধৃত ধূলিকে পশ্চাতে ফেলিয়া চলিয়াছেন। মধ্যাহ্নে সূর্যের তাপ কিছু প্রখর বটে, কিন্তু গতিবেগের জন্য তাহা অনুভব হয় না। পাশাপাশি অশ্ব চালাইতে চালাইতে দুজনের মধ্যে বিশ্রম্ভলাপ হইতেছিল। বিগ্রহপাল বলিলেন, এ পর্যন্ত যাত্রা বেশ ভালোই হয়েছে বলতে হবে। যাত্রার সময় খঞ্জন দেখিয়েছিলাম, সে কি মিথ্যা হয়? তুই বললি কাদা খোঁচা। কাদা খোঁচা হলে কি যাত্রা এত ভালো হতো? অনঙ্গ বলিল, যাত্রা এখনো শেষ হয়নি, কিন্তু ও কথা যাক, এখানকার খঞ্জনটিকে কেমন মনে হলো খুলে বল। বিগ্রহপালের চক্ষু রসাবিষ্ট হইয়া উঠিল। তিনি গাঢ় স্বরে বলিলেন, ভাই, ও খঞ্জন নয়, রাজহংসী, মানস সরোবরের রাজহংসী। তুইও তো দেখেছিস, বল সত্যি কিনা? অনঙ্গ ঢোক গিলিয়া বলিল, হ্যাঁ, তা সত্যি বই কি। তোর চোখে যখন ভালো লেগেছে। বিগ্রহপাল মহাবিস্ময় বলিলেন, এ কি বলছিস, তোর চোখে ভালো লাগেনি? অনঙ্গ বলিল, না না, ভালো লেগেছে, খুব সুন্দরী। তবে তবে কি ভাই, একটু বেশি তন্নি। অত তন্নি হওয়া ভালো নয়। আমার বউটা ছিল ভীষণ তন্নি, তাই টিকল না। গায়ে একটু মেদ মাংস থাকলে হয়তো টিকত। বলিয়া অনঙ্গ গভীর নিঃশ্বাস মোচন করিল। বিগ্রহপাল উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিলেন। তুই শিল্পী কিনা, তাই জগদ্দল পাথরের যক্ষিণী মূর্তি না হলে তোর মন ওঠে না। দাঁড়া,
এবার পাটালিপুত্রে ফিরে গিয়ে তোর জন্য একটি হস্তিনী খুঁজে বার করব। অনঙ্গপাল বলিল, রোগা বউয়ের অবশ্য একটা সুবিধে আছে, দরকার হলে কাঁধে তুলে নিয়ে পালাতে পারবি। রঙ্গ পরিহাসে 2 ক্রোশ পথ অতিক্রান্ত হইল। বিগ্রহ বলিলেন, এ পথে বেশি লোক চলাচল নেই, এত দূর এলাম, একজন পথিকও চোখে পড়ল না। অনঙ্গ বলিল, পথিক যারা ছিল তারা সব এগিয়ে গেছে, পেছনে কেউ নেই। অলসভাবে পেছন দিকে ঘাড় ফিরাইয়া সে বলিয়া উঠিল, আছে আছে, একটা লোক পেছনে আসছে। বিগ্রহপাল পেছন ফিরিয়া দেখিলেন, প্রায় 5-6 রজ্জু দূরে পথ যেখানে কুজ্জপৃষ্ঠের ন্যায় উঁচু হইয়াছে, সেইখানে একজন অশ্বারোহী আসিতেছেন। এত দূর হইতে মানুষটার চেহারা ভালো দেখা গেল না, পোশাক পরিচ্ছেদেরও আড়ম্বর নাই। বিগ্রহ বলিলেন, লোকটা আসুক, ওর কাছ থেকে জানা যাবে ত্রিপুরী আর কত দূর। লোকটা কিন্তু আসিল না। ইহারা ঘোড়া থামাইয়াছেন দেখিয়া সেও ঘোড়া থামাইয়া অবতরণ করিল এবং ঘোড়ার পা তুলিয়া খুর পরীক্ষা করিতে লাগিল। কিছুক্ষণ অপেক্ষা করিয়া দুজনে আবার মন্থর গতিতে অশ্ব চালাইলেন। পেছনের পথিকও ঘোড়ায় চড়িয়া মন্থর গতিতে আসিতে লাগিল। তাহাদের মাঝখানের ব্যবধান কমিল না। 2 বন্ধু জোরে ঘোড়া চালাইলেন। কিছুক্ষণ পর পিছন ফিরিয়া দেখিলেন, পিছনের অশ্বারোহী যত দূরে ছিল তত দূরেই আছে, ব্যবধান বাড়ে নাই। অনঙ্গ মাথা নাড়িয়া বলিল, গতিক সুবিধার নয়, বোধহয় মহারাজ লক্ষ্মীকর্ণ আমাদের পেছনে একটি গুপ্তচর জুড়ে দিয়েছেন। আচ্ছা, দেখা যাক বলিয়া বিগ্রহপাল আবার ঘোড়া থামাইলেন। ঘোড়ার মুখ ফিরিয়া হাত তুলিয়া লোকটিকে আহ্বান করিলেন। লোকটি যেন দেখিতেই পায় নাই, এমনি ভাবে ঘোড়া হইতে নামিয়া আবার ঘোড়ার খুর পরীক্ষা করিতে লাগিল। তখন আর সন্দেহ রহিল না। দুজনে আবার সম্মুখ দিকে অশ্ব চালাইলেন। অনঙ্গ বলিল, গুপ্তচরই বটে, আমরা কোথায় যাই দেখতে চায়। বিগ্রহ বলিলেন, কিন্তু গুপ্তচর লাগিয়েছে কেন? আমি কে তা কি জানতে পেরেছে? অনঙ্গ বলিল, সম্ভব নয়, নতুন লোক দেখলেই বোধহয় পেছনে গুপ্তচর লাগে। কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, গুপ্তচরটা আমার পিছু নিয়েছে, তোর নয়, কারণ লক্ষ্মীকর্ণ যতক্ষণ ছিলেন তুই ততক্ষণ বাইরে আসিসনি। এক কাজ করা যাক, নগরে পৌঁছে আমরা দুজনে 2 পথে যাব। গুপ্তচরটা তখন কি করবে? নিশ্চয়ই আমার পেছনে আসবে। তুই তখন নির্বিঘ্নে রন্তিদেবের বাড়িতে গিয়ে উঠিস। বিগ্রহ বলিলেন, তারপর? অনঙ্গ বলিল, তারপর আমরা নগরের মধ্যে হারিয়ে যাব। যদি দেখি গুপ্তচরকে এড়াতে পারলাম না, তখন নগরে কোথাও বাসা নেব, আর যদি ফাঁকি দিতে পারি রন্তিদেবের বাড়িতে গিয়ে উপস্থিত হব। যদি আজ রাত্রির মধ্যে না যেতে পারি, তুই ভাবিসনি। দুজনে আরো কিছুক্ষণ আলোচনা করিয়া পরামর্শ স্থির করিলেন। ক্রমে ত্রিপুরী নগরী নিকটবর্তী হইতে লাগিল। পথের ধারে 2-1টি গৃহ, 2-1টি মন্দির, ক্রমশ ঘন সন্নিবিষ্ট লোকালয়। পথটি নগরে প্রবেশ করিতে গিয়া ত্রিধা হইয়াছে।
একটি পথ নগরের বুক চিরিয়া ভেতরে প্রবেশ করিয়াছে, অন্য দুইটি দক্ষিণ ও বামে বাহু বিস্তার করিয়া নগরকে বেষ্টন করিয়া রাখিয়াছে। অনঙ্গ ঘাড় বাঁকাইয়া দেখিল গুপ্তচর পিছনে আছে। দুই বন্ধু দুই পথ ধরিলেন। অনঙ্গ যে পথটি ধরিয়াছিল তাহা অপেক্ষাকৃত বিরল গৃহ। এক পাশে অধিকাংশই মাঠ, অন্য পাশে দুই চারিটি গৃহ। গৃহগুলি মধ্যম শ্রেণীর। পথে মানুষের যাতায়াত কম। দিবা তৃতীয় প্রহরে স্থানটি নিরিবিলি এবং নিদ্রালু। গুপ্তচর তাহারই পেছনে আসিতেছে দেখিয়া অনঙ্গ প্রীত হইল। সে জোরে ঘোড়া চালাইল। এইবার গুপ্তচর মহাশয়কে ধরিতে হইবে। কিছু দূর ঘোড়া ছুটাইবার পর অনঙ্গ দেখিল সম্মুখে একটি শাখা পথ বাহির হইয়া নগরের অভ্যন্তরের দিকে গিয়াছে। সন্ধিস্থলের কোণে ঘন বাঁশঝাড়ের জবনিকা। অনঙ্গ ঘোড়ার মুখ সেই দিকে ফিরাইয়া শাখা পথে প্রবেশ করিল। তারপর ঘোড়ার বেগ সংযত করিয়া চুপি চুপি বাঁশঝাড়ের আড়ালে গিয়া লুকাইল। গুপ্তচরও এই দিকেই ঘোড়া ফিরাইয়াছে। অনঙ্গকে সম্মুখে দেখিতে না পাইয়া তাহার মুখ উদ্বিগ্ন। বক্র হাসিয়া অনঙ্গ বাঁশঝাড়ের আড়াল হইতে বাহির হইয়া আসিল। ঘোড়া ছুটাইয়া গুপ্তচরের পার্শ্ববর্তী হইল। গুপ্তচর তাহাকে পাশে দেখিয়া ভ্যাবাচাকা খাইয়া গেল। তারপর তাহার মুখে বোকাটে হাসি ফুটিয়া উঠিল। দুইটি ঘোড়া পাশাপাশি চলিয়াছে। অনঙ্গ এতক্ষণে গুপ্তচরের মূর্তি ভালো করিয়া দেখিল। মাঝারি মাংসল দেহ, তামাটে বর্ণ, বয়স অনুমান 40। মুখখানি গোলাকার, চক্ষু দুটি গোলাকার, ভ্রু অর্ধগোলাকার। নাকটি বোধহয় ভাল্লুকে খাইয়া গিয়াছে। মুখে বুদ্ধির নামগন্ধ নাই। অনঙ্গর মনে একটু ধোঁকা লাগিল। সত্যই গুপ্তচর বটে তো? ধাবমান অশ্বপৃষ্ঠে আলাপ হইল। অনঙ্গ বলিল, বাপু, তুমি কি এই নগরীর নাগরিক? দন্ত বিকাশিত করিয়া গুপ্তচর বলিল, আজ্ঞা। অনঙ্গ বলিল, তোমাকে যেন কোথায় দেখেছি। তুমি কি সোনের ঘাটে ছিলে? গুপ্তচর বলিল, আজ্ঞা, কাজে গিয়েছিলাম। আপনি? অনঙ্গ বলিল, আমি বণিক, পাটালিপুত্রে বাড়ি, ত্রিপুরীতে প্রথম এসেছি। গুপ্তচর বলিল, বণিক? আহা, স্বয়ংবরে অনেক রাজারাজরা আসবে, তাই অসংখ্য বণিকও এসেছে। তা আপনার পণ্যবস্তু কই? অনঙ্গ বলিল, পণ্যবস্তু নৌকায় রেখে এসেছি। আগে একটা বাসস্থান ঠিক করে পণ্যবস্তু নিয়ে আসব। তুমি ত্রিপুরীর নাগরিক? আজ্ঞা, আমি রাজকর্মচারী। বটে? কি কাজ করো? করণ। নাম কি? লম্বোদর। অনঙ্গ বলিল, ভালো। লম্বোদর, তুমি আমাকে একটা বাসস্থানের সন্ধান দিতে পারো? একটা ঘর হলেই চলবে। লম্বোদর মাথা চুলকাইয়া চিন্তা করিল। একটা ঘর? হ্যাঁ, একটা ঘর। লম্বোদর আবার বলিল, আমার ঘরে আসতে পারেন। আমার গৃহটি বেশ বড়। আমরা মাত্র 3টি প্রাণী। অনঙ্গর মনে একটু দ্বিধা জাগিলেও সে মুখে বলিল, বেশ বেশ। কত ভাটক লাগবে? কতদিন থাকবেন?
এই মনে করো 1 মাস। আর আহারাদি? অনঙ্গ উত্তর করিল, মনে করো তোমার গৃহেই। লম্বোদর বিবেচনা করিয়া বলিল, তাহলে 1 মাসের জন্য 1 রূপক লাগবে। অনঙ্গ বলিল, 1 রূপক? বেশ, আমি সম্মত আছি। লম্বোদর আকর্ণ হাসিয়া বলিল, আসুন, আমার গৃহ বেশি দূরে নয়, রেবার তীরে। লম্বোদর ডান দিকে মোড় ঘুরিল, অনঙ্গ মোড় ঘুরিল। 2 জন নীরবে চলিল। লম্বোদর এক সময় ঘাড় বাঁকাইয়া অনঙ্গের অশ্বটিকে দেখিল। নিতান্ত ভালো মানুষের মতো বলিল, সুন্দর ঘোড়া, কোথায় পেলেন? অনঙ্গ চট করিয়া গল্প তৈয়ার করিয়া বলিল, আমার নৌকায় একটি লোক এসেছে, সে ত্রিপুরীতে অশ্বের ব্যবসা করে। ঘাটে তার জন্য 2টি ঘোড়া উপস্থিত ছিল, সে একটি ঘোড়া আমাকে ধার দিয়েছে। আর কোনো প্রশ্ন উত্তর হইল না। অনঙ্গ মনে মনে একটু অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিল। লোকটার চেহারা এবং কথাবার্তা হইতে ঘোর নির্বোধ বলিয়াই মনে হয়, কিন্তু নির্বোধ না হইতেও পারে। সাবধানে থাকা ভালো। যে গুপ্তচরকে গুপ্তচর বলিয়া চেনা যায় না, সেই গুপ্তচর ভয়ানক। আজ রাত্রিটা ওর ঘরেই কাটানো যাক, তারপর কাল দেখা যাইবে। বিগ্রহ নিরাপদে যথাস্থানে পৌঁছাইয়াছে, ইহাই যথেষ্ট। আর লম্বোদর মনে মনে ভাবিল, লোকটাকে বণিক বলিয়াই মনে হইতেছে। যা হোক, এ মন্দ হইল না। আমার গৃহে থাকিবে, আমি সর্বদা দৃষ্টি রাখিতে পারিব। অল্পক্ষণ পরে তাহারা লম্বোদরের গৃহে পৌঁছাইল। নগরের উপান্তে নর্মদার তীরে লম্বোদরের গৃহ। আশেপাশে জনবসতি নাই। নদীর তীর ধরিয়া দৃষ্টি প্রসারিত করিলে অর্ধক্রোশ দূরে রাজপ্রাসাদ দেখা যায়। এদিকে রাজপুরীতে বাঁশি বাজিয়া উঠিল। জামাতাকে লইয়া মহারাজ আসিলেন। তারপর আসিলেন রাজকন্যারা। রাজভবনে দাসী কিঙ্করীরা পুরদ্বারে দাঁড়িয়ে উৎসুক চিত্তে প্রতীক্ষা করিতেছিল। তাহারা শঙ্খ বাজাইল, উলুধ্বনি করিল। পূর্ণ ঘট হইতে পথের উপর জল ঢালিয়া দিল। বীরশ্রীর মধুর সরস চরিত্রের জন্য সবাই তাহাকে ভালোবাসে। সকলে তাহাকে ঘিরিয়া ধরিল। 3 বৎসর পরে দেখা, কিন্তু বীরশ্রী কাহারও নাম ভোলেন নাই। জনে জনে প্রিয় সম্ভাষণ করিলেন, কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, রঙ্গপরিহাসও করিলেন। বান্ধুলির আঁচল ধরিয়া কাছে টানিয়া আনিয়া বলিলেন, হেলা বান্ধুলি, তুইও তো বেশ ডাগর হয়ে উঠেছিস। তা তোর স্বয়ংবরটাও এই সঙ্গে হয়ে যাক না। দ্বিতলে উঠিয়া বীরশ্রী যৌবনশ্রীকে বলিলেন, চল ভাই, আগে ঠাকুরানীকে প্রণাম করি গিয়ে। কেমন আছেন তিনি? আছেন বলিয়া যৌবনশ্রী দিদিকে ঠাকুরানীর কোষ্ঠের দিকে লইয়া চলিলেন। ঠাকুরানী মহারাজ লক্ষ্মীকর্ণের জননী অম্বিকা দেবী, অতিশয় প্রবল পরাক্রান্ত মহিলা। লক্ষ্মীকর্ণের পিতা মহারাজ গাঙ্গেয়দেবও তাহাকে ভয় করিয়া চলিতেন। লক্ষ্মীকর্ণ রাজা হইবার পর কিছুকাল অম্বিকা দেবী তাহার জীবনে কণ্টকস্বরূপ হইয়া উঠিয়াছিলেন। স্বাধীনভাবে একটি কাজও করিবার অধিকার লক্ষ্মীকর্ণের ছিল না। প্রজারা অম্বিকা দেবীকে ভক্তি করিত। চণ্ডী হইলেও তিনি প্রজাবৎসলা ছিলেন। তারপর হঠাৎ একদিন লক্ষ্মীকর্ণের কপাল খুলিল।
অম্বিকা দেবী পক্ষাঘাতে আক্রান্ত হইয়া শয্যাশায়িনী হইলেন। লক্ষ্মীকর্ণ নিষ্কণ্টক হইলেন বটে, কিন্তু অম্বিকা দেবীর স্বভাব পরিবর্তিত হইল না। তিনি সময় অসময় পুত্রকে রোগ শয্যার পাশে ডাকিয়া পাঠাইয়া তর্জন ও ভৎসনা করিতে আরম্ভ করিলেন। শেষ পর্যন্ত লক্ষ্মীকর্ণ মাতার সহিত দেখা সাক্ষাৎ বন্ধ করিয়া দিলেন। অম্বিকা শুইয়া শুইয়া যথাসম্ভব পুত্রের অনিষ্ট চেষ্টা করিতে লাগিলেন। অম্বিকা ক্রোধন স্বভাব হইলেও অতিশয় কূটবুদ্ধি ছিলেন। লক্ষ্মীকর্ণ দূরে থাকিয়া তাহাকে ভয় করিতেন। দ্বিতলের এক পাশে নিভৃত অংশে অম্বিকা দেবীর বাসস্থান। তাহার পরিচর্যার জন্য দুজন উপস্থায়িকা অহর্নিশি উপস্থিত থাকে। যৌবনশ্রী প্রাতে ও রাতে একবার করিয়া ঠাকুরানীকে দেখিয়া যান। বীরশ্রী যে আজ শ্বশুরালয় হইতে ফিরিবেন এই সংবাদ ঠাকুরানী পাইয়াছিলেন। তাই শয্যায় শয়ান থাকিয়াও তাহার চক্ষু দ্বারের উপর নিবদ্ধ ছিল। দুই নাতনির মধ্যে প্রথমাকেই তিনি অধিক ভালোবাসিতেন। বীরশ্রী ও যৌবনশ্রী কক্ষে প্রবেশ করিলে অম্বিকা উপবিষ্ট হইবার চেষ্টা করিলেন, কিন্তু তাহার বামাঙ্গ পঙ্গু, নিজের চেষ্টায় উপবিষ্ট হওয়া সহজ নয়। তিনি উপস্থায়িকাদের আদেশ করিলেন, আমাকে উঠিয়ে বসিয়ে দে। রোগের প্রকোপে তাহার জিহ্বা স্খলিত বাক হইয়া গিয়াছে, কিন্তু আদেশ দিবার ভঙ্গিতে তিলমাত্র জড়তা নাই। উপস্থায়িকারা তাহার পৃষ্ঠে উপাধান দিয়া বসাইয়া দিল। তিনি দক্ষিণ বাহু প্রসারিত করিয়া বীরশ্রীকে ডাকিলেন, আয়। বীরশ্রী প্রথমে পিতামহীর চরণ স্পর্শ করিয়া প্রণাম করিলেন। তারপর বাষ্পাকুল চক্ষে শয্যার পাশে বসিতেই অম্বিকা তাহাকে বুকে জড়াইয়া লইলেন। তাহার চক্ষু সজল হইয়া উঠিল। অম্বিকার বয়স এখন প্রায় 70। দেহ স্থূল, শিথিল চর্ম, মুখে রোগজীর্ণ লোলতা, চক্ষু দুটি বড় বড় এবং ধীর সঞ্চারী। মাথার পলিত কেশ বিরল হইয়া গিয়াছে, তবুও সব মিলাইয়া এমন একটি অনমিত দুর্দমতা আছে যে শয্যাগত অবস্থাতেও দর্শকের মনে সম্ভ্রম উৎপাদন করে। কিছুক্ষণ নাতনিকে বক্ষলগ্ন করিয়া রাখিয়া অম্বিকা তাহাকে তুলিয়া গভীর প্রশ্ন সমাকুল চক্ষে তাহার মুখ দেখিলেন। তারপর কড়া সুরে বলিলেন, তোর বাঙালি তোকে এখনো ভালোবাসে? বীরশ্রী ঠোঁটের কোণে একটু হাসি খেলিয়া গেল। অম্বিকা বলিলেন, অন্য বিয়ে করেনি? বীরশ্রী দর্শন রেখা ঈষৎ ব্যক্ত করিয়া মাথা নাড়িলেন, না দিদি। অম্বিকা তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিলেন। ভালো, কিন্তু পুরুষকে বিশ্বাস নেই, সময় কড়া নজর রাখবি। বীরশ্রী বলিলেন, রাখবো দিদি। তুমি কেমন আছো? অম্বিকা বলিলেন, আমার আবার থাকা, যেতে আসি। তোদের বাপ। অম্বিকার চক্ষু ধীরে ধীরে যৌবনশ্রীর দিকে ফিরিল। তোর স্বয়ংবর করছে? কেন স্বয়ংবর করতে চাই জানি না, কিন্তু নিশ্চয়ই কোনো দুরভিপ্রায় আছে। স্বয়ংবর হলে রাজার রাইয়ার মন কষাকষি,
ঝগড়া, যুদ্ধ। তোদের বাপ বোধহয় তাই চায়। যৌবনা, কাছে আয়। যৌবনশ্রী এতক্ষণ পালঙ্কের পদমূলে দাঁড়াইয়াছিলেন, এখন পাশে আসিয়া দাঁড়াইলেন। অম্বিকা আরো কিছুক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া বলিলেন, তোর কি ইচ্ছা? স্বয়ংবরা হতে চাস? যৌবনশ্রী উত্তর দিলেন না, আনত আত্মপ্ত মুখে নীরব রহিলেন। বীরশ্রী মৃদু স্বরে বলিলেন, তাতে দোষ কি দিদি? স্বয়ংবর প্রথা আমাদের বংশে আছে। যৌবনা স্বয়ংবর হলে ও নিজের মনের মতো বর পছন্দ করে নিতে পারবে। জোর করে বুড়ো রাজার সঙ্গে বিয়ে দেওয়ার চেয়ে সে কি ভালো নয়? অম্বিকা বীরশ্রীর প্রাণে তির্যক চক্ষে চাহিলেন। তোর কি বুড়ো রাজার সঙ্গে বিয়ে হয়েছে? বীরশ্রী হাসিয়া ফেলিলেন। আমার কথা ছেড়ে দাও। অম্বিকা বলিলেন, আমি যতদিন আছি সে ভয় নেই। তোর বাপের মনে যত কুবুদ্ধি থাকুক, আমি বিছানায় শুয়ে শুয়ে সব পণ্ড করে দিতে পারি। বীরশ্রী বলিলেন, কিন্তু দিদি, যৌবনা স্বয়ংবরে কি তোমার মত নেই? অম্বিকা বলিলেন, তোরা ছেলে মানুষ, কিছু বুঝিস না। আজকাল স্বয়ংবর আর সে স্বয়ংবর নেই। মেয়ে বাপ আগে থাকতে ঠিক করে রাখে কার গলায় মেয়ে মারা যাবে। সব রাজনৈতিক কূটকথা। যৌবনা, তোর বাপ তোকে কিছু বলেছে? যৌবনশ্রী সংকুচিত ভাবে মাথা নাড়িলেন। না। বলবে, তোর পিসি যখন স্বয়ংবর হয়, ওরা বাপ বেটা মতলব করেছিল বুড়ো রাজেন্দ্র চোরকে স্বয়ংবরে ডেকেছিল। আমি জানতে পেরে সব ভণ্ডুল করে দিলাম। বলিয়া পুরাতন কথার স্মরণে বৃদ্ধার মুখের দক্ষিণ ভাগে একটি বাঁকা হাসির খাঁজ পড়িল। বীরশ্রী খিলখিল করে হাসিয়া উঠিলেন। যৌবনশ্রীর মুখেও চাপা কৌতুকে ঝিলিক খেলিয়া গেল। অম্বিকা হঠাৎ গম্ভীর হইয়া বলিলেন, হাসি কথা নয়। যৌবনা, স্পষ্ট করে বল, স্বয়ংবরা হতে চাস? যদি কারুর ওপর তোর মন পড়ে থাকে, আর সে যদি রাজা বা রাজপুত্র না হয়, আমার কাছে লুকোস নেই। যৌবনশ্রীর মুখ সিন্দুর বর্ণ হইয়া উঠিল। বীরশ্রী সচকিতে কক্ষের চারিদিকে চাহিলেন। উপস্থায়িকা দুজনে দ্বারের কাছে দাঁড়াইয়া আছে এবং নিশ্চয়ই কান খাড়া করিয়া সব কথা শুনিতেছে। বীরশ্রী ঠাকুরানীর কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিলেন, দিদি, এখন এসব কথা থাক, পরে তোমাকে বলবো, অনেক কথা বলবার আছে। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টিতে দুই নাতনিকে নিরীক্ষণ করিয়া অল্প ঘাড় নাড়িলেন। তারপর বলিলেন, তোরা এখন যা, খাওয়া দাওয়া কর গিয়ে। অতঃপর নাতনিরা প্রস্থান করিলে পক্ষাঘাত পঙ্গু বৃদ্ধা পুত্রের যজ্ঞ পণ্ড করিবার চিন্তায় মগ্ন হইলেন। লক্ষ্মীকর্ণ তখন জামাতাকে পাশে লইয়া মধ্যাহ্ন ভোজনে বসিয়াছিলেন।
সোনার পাত্রে ৩৬ ব্যঞ্জন সেবন করিতে করিতে দুইজনে মাঝে মাঝে কথা হইতেছিল। জাতবর্মা বলিলেন, স্বয়ম্বরের সব আয়োজন প্রস্তুত? লক্ষ্মীকর্ণ বলিলেন, এখনো ১ মাস সময় আছে। আজ পূর্ণিমা, আগামী পূর্ণিমায় স্বয়ম্বর। ততদিনে সব আয়োজন সম্পূর্ণ হবে। জাতবর্মা বলিলেন, কোন কোন রাজা আসছেন? ১২ জন রাজা ও রাজপুত্র আসছেন, এ পর্যন্ত সংবাদ পেয়েছি। তন্মধ্যে ভোজরাজ, কলিঙ্গর ২ রাজপুত্র, উৎকলরাজ, মৎস্যরাজ, অন্ধ্ররাজ, কর্ণাটক রাজ বিক্রম আছেন। জাতবর্মা নিরীহভাবে প্রশ্ন করিলেন, মগধের বিগ্রহপাল আসছে তো? মগধের বিগ্রহপাল? একগ্রাস অন্ন মুখে পড়িয়া লক্ষ্মীকর্ণ দুলিয়া দুলিয়া হাসিতে লাগিলেন। জাতবর্মা ঈষৎ বিস্ময়ে শ্বশুরের পানে চাহিলেন। লক্ষ্মীকর্ণ তখন অন্নপিণ্ড গলাধঃকরণ করিয়া বলিলেন, রহস্য আছে, পরে জানতে পারবে। জাতবর্মা আর কোনো প্রশ্ন করিলেন না। বুড়া ভারী ধূর্ত, বেশি কৌতূহল প্রকাশ করিলে হয়তো সন্দেহ করিবে। নগরের মধ্যস্থলে চতশৃঙ্গের ওপর জ্যোতিষাচার্য রন্তিদেবের চতুর্শাল গৃহ। গৃহ ঘিরিয়া ফুল ফলের উদ্যান। রন্তিদেব সমৃদ্ধ ব্যক্তি, প্রধানত ধনী শ্রেষ্ঠী সম্প্রদায় তাহার যজমান। শ্রেষ্ঠীরা দূর দেশে বাণিজ্য যাত্রার পূর্বে তাহার কাছে ভাগ্য গণনা করাইতে আসে। প্রয়োজন হইলে শান্তি সস্তায়ন করায় স্বর্ণমুষ্টি প্রণামী দিয়া যায়। বহিরাগত শ্রেষ্ঠীরাও রন্তিদেবের নাম জানেন। তাহারা ত্রিপুরীতে আসিয়া দৈব বিষয়ে রন্তিদেবের শরণ লয়। কেহ কেহ তাহার গৃহেই অবস্থান করে। রন্তিদেবের ভবনে অতিথি সৎকারের পর্যাপ্ত ব্যবস্থা আছে। রন্তিদেবের গৃহ খুঁজিয়া বাহির করিতে বিগ্রহপালের কোনো কষ্ট হইল না। নগরের কেন্দ্রভূমিতে বহু অট্টালিকা, পথে বহু নাগরিকের যাতায়াত। বিগ্রহ একজন নাগরিককে জিজ্ঞাসা করিতেই সে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল, ওই যে তোরণ, ওপরে ৭ ঘোড়ার রথ আঁকা রয়েছে, ওই বাড়ি। সপ্তাশ্ব রথ অর্থাৎ সূর্য রথ, সুতরাং গ্রহাচার্যের গৃহই বটে। বিগ্রহপাল তরুণ পথে অশ্ব চালাইলেন। গৃহদ্বারের সম্মুখে গৃহের প্রধান ভৃত্য একজন মালি ও অশ্বশালার ঘোড়াডোমের সঙ্গে দাঁড়াইয়া গালগল্প করিতেছিল। অশ্বারোহীকে দেখিয়া ভৃত্য অগ্রসর হইয়া আসিল। বিগ্রহপাল তাহার হাতে রুদ্রাক্ষ দিলেন। ভৃত্যটি চালাক চতুর, ঘোড়া দেখিয়াই চিনিয়াছিল। সে মহা সমাদর করিয়া বিগ্রহপালকে লইয়া ভবনের দ্বিতলে একটি সুসজ্জিত কক্ষে উপস্থিত হইল। ঘোড়াটিকে ঘোড়াডোম গৃহের পশ্চাৎদেশে অষ্টকুঠিতে লইয়া গেল। বিগ্রহপাল হস্ত মুখ প্রক্ষালন ও বস্ত্রাদি পরিবর্তন করিয়া কিঞ্চিৎ ফলমূল ও মিষ্টান্ন জলযোগ করিলেন। তারপর খট্টাঙ্গের দুগ্ধফেন শয্যায় অঙ্গ প্রসারিত করিয়া অব্যবহিত অতীতকালের কথা মনে মনে পর্যালোচনা করিতে লাগিলেন। নানা চিন্তার মধ্যে যৌবনশ্রীর বিদ্যুৎলতার মতো রূপ থাকিয়া থাকিয়া তাহার মনে চমকিয়া উঠিতে লাগিল। রন্তিদেব ফিরিলেন সন্ধ্যার প্রাক্কালে। ভস্য জটাদি ছদ্মবেশ হইতে মুক্ত হইয়া তাহার প্রকৃত স্বরূপ ব্যক্ত হইয়াছে। ব্রাহ্মণ পণ্ডিতের মতো আকৃতি, খরিত মস্তকে
গ্রন্থিবদ্ধ শিখা, শীর্ণ শানিত মুখ, চক্ষু দুটিতে বুদ্ধির সহিত কৌতুকের সংমিশ্রণ ঘটিয়াছে। বয়স 40-এর ঊর্ধ্বে। রন্তিদেব জ্যোতিষশাস্ত্রে ও অন্যান্য নানা বিদ্যায় সুপণ্ডিত। বয়স ও চটুলতার গণ্ডি ছাড়াইয়া গিয়াছে, কিন্তু অন্তরে তিনি এখনো গম্ভীর হইতে পারেন নাই। একটু রঙ্গ পরিহাস বা নাট্যাভিনয়ের গন্ধ পাইলে তিনি আর স্থির থাকিতে পারেন না। সাধারণত জ্যোতির্বিদেরা জীবন মৃত্যু সমস্যা লইয়া সর্বদা নাড়াচাড়া করিতে করিতে অতিমাত্রায় গম্ভীর হইয়া পড়েন। রন্তিদেবের চরিত্র ঠিক তার বিপরীত। জীবন মৃত্যু তাহার কাছে মহাকালের নতুন ছন্দ মাত্র। রন্তিদেব বিগ্রহপালকে আলিঙ্গন করিয়া বলিলেন, কুমার, আপনি আজ আমার গৃহে অতিথি। এ কেবল আমার পূর্বার্জিত সৎকৃতির ফল। বিগ্রহপাল হাসিয়া বলিলেন, আর্য রন্তিদেব, আপনি আমাকে বেশি সম্মান দেখালে লোকে সন্দেহ করবে। রন্তিদেব বললেন, বটে বটে, সত্য কথা, অভিনয় করতে হবে। তুমি আমার বন্ধুপুত্র, নিবাস কাশী। তোমার নাম? বিগ্রহ বলিলেন, রণমল্ল হলে কেমন হয়? রন্তিদেব সহর্ষের 2 হস্ত ঘর্ষণ করিতে করিতে বললেন, রণমল্ল, চমৎকার, ভালো কথা। তোমার বন্ধুটি কোথায়? বিগ্রহপাল তখন অনঙ্গ ও গুপ্তচরের কথা বলিলেন। শুনিয়া রন্তিদেব কিছুক্ষণ ললাট কুঞ্চিত করিয়া রহিলেন। পরে বলিলেন, লক্ষ্মীকর্ণের পক্ষে কিছুই আশ্চর্য নয়। লোকটি অতিশয় সন্দিগ্ধ চিত্ত। বৃষ লগ্নে জন্ম, তার উপর লগ্নে বৃহস্পতি। শাস্ত্রে বলে বৃষ লগ্নে গুরু খলঃ। বিগ্রহ বলিলেন, আপনি মহারাজ লক্ষ্মীকর্ণকে চেনেন? রন্তিদেব মৃদু মৃদু হাসিতে লাগিলেন। বিলক্ষণ চিনি। মহারাজ আমার প্রতি তুষ্ট নয়। তুষ্ট নয় কেন? রাজমাতা অম্বিকা দেবী যখন পক্ষাঘাত রোগে আক্রান্ত হন, তখন মহারাজ আমাকে ডেকে মাতার মৃত্যুকাল গণনা করতে বলেছিলেন। আমি গণনা করে বলেছিলাম, মাতৃদেব এখনো দীর্ঘকাল জীবিতা থাকবেন এবং মাতার মৃত্যুর 1 মাসের মধ্যেই মহারাজের মৃত্যু হবে। সেই থেকে মহারাজ আমার প্রতি বিরূপ। একটি নিরেট ভণ্ড পণ্ডিতকে সভা জ্যোতিষী নিযুক্ত করেছেন বলিয়া রন্তিদেব উচ্চ হাস্য করিয়া উঠিলেন। বিগ্রহপাল বিস্ময়াবিষ্ট হইয়া শুনিতেছিলেন। বলিলেন, সত্যি কি গণনায় এই ফল পেয়েছিলেন? রন্তিদেব বলিলেন, দীর্ঘায়ু পেয়েছিলাম, বাকিটা কল্পনা। তবে বৎস রণমল্ল, আয়ু থাকলেও কখনো কখনো অপঘাতে মৃত্যু হতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করেছিলাম। আপনার বিশ্বাস, এই সতর্কতা অবলম্বন না করলে মহারাজ লক্ষ্মীকর্ণ নিজের মাতাকে? রন্তিদেব একবার ঊর্ধ্ব দিকে উদাস দৃষ্টি নিক্ষেপ করিয়া অলস কণ্ঠে বলিলেন, মাতৃহত্যা মহাপাপ। এ কাজ মহারাজ কখনোই করতে পারেন না, কিন্তু ইচ্ছাকৃত অবহেলায় রুগ্ন ব্যক্তির মৃত্যু হতে পারে। যাক, এসব কথা, এখন তোমার কথা বলো। যৌবনশ্রীকে ভালো লেগেছে? বিগ্রহ একটু সলজ্জ হাসিলেন। বলিলেন, আর্য, আপনি ওকে আগে দেখেছেন? রন্তিদেব বললেন, দেখিনি।
শিশুকাল থেকে ওদের দুই বোনকে দেখছি। বীরশ্রী একটু চঞ্চলা, কিন্তু যৌবনশ্রী বড় ধীরা। সে শুধু রূপবতী নয়, তার মতো গুণবতী কন্যা রাজবংশেও বিরল। যদি তাকে লাভ করতে পারো, বুঝবো তুমি ভাগ্যবান। বিগ্রহপাল কিছুক্ষণ নীরব থাকিয়া একটু বিস্ময় ভরে বলিলেন, আর্য রন্তিদেব, পিতা ও পুত্রীর চরিত্রে এতখানি ভিন্নতা কি করে সম্ভব? রন্তিদেব বলিলেন, সৃষ্টির এ এক বিচিত্র রহস্য। হিরণ্যকশিপুর ঔরসে প্রহ্লাদ জন্মেছিলেন। বীরের পুত্র কাপুরুষ হয়, লম্পটের সন্তান সাধু হয়, এ আমি অনেক দেখেছি। তারপর দুইজন নানা কথা আলোচনা করিলেন, নানাবিধ মন্ত্রণা করিলেন। রাত্রি হইলে ভৃত্য কক্ষে দীপ জ্বালিয়া দিয়া গেল। নৈশ ভোজনের আহ্বান আসিলে বিগ্রহপাল ঈষৎ উদ্বিগ্নভাবে বলিলেন, অনঙ্গ এখনো এলো না। রন্তিদেব বলিলেন, উদ্বেগের কোনো কারণ নেই। তাকে একবার দেখেই বুঝেছি সে ভারী চতুর। আজ না হোক কাল সে আসবেই। বস্তুত রন্তিদেব ঠিকই বলিয়াছিলেন। অনঙ্গের জন্য উদ্বেগের কোনো কারণ ছিল না। সে লম্বোদরের গৃহের বহির্ভাগে একটি কক্ষে অধিষ্ঠিত হইয়াছিল। লম্বোদর খট্টাঙ্গ পাতিয়া বিছানা বিছাইয়া দিয়াছিল। গৃহের অভ্যন্তর হইতে জলপান আনিয়া খাইতে দিয়াছিল। সবিনয় বলিয়াছিল, মহাশয়, আপনার নামটি এখনো জানা হয়নি। অনঙ্গ বিবেচনা করিল, সত্য নাম না বলাই ভালো। সে বলিল, আমার নাম মধুকর, মধুকর সাধু। নিবাস মগধের পাটালিপুত্র নগরে। ভালো, আপনি এখন বিশ্রাম করুন। আমি একবার বেরুব, শীঘ্র ফিরব। বলিয়া লম্বোদর রাজাকে সমাচার দিতে গেল। বাহিরে সন্ধ্যা নামিয়াছে। অনঙ্গ কিয়ৎকাল খট্টাঙ্গের পাশে বসিয়া কিংকর্তব্য চিন্তা করিল। তারপর শয্যার উপর লম্বা হইল। রাত্রি আসন্ন। এখন আর বিগ্রহ সন্ধানে বাহির হইয়া কাজ নাই। কাল প্রাতে খোঁজ খবর লইলেই চলিবে। এরপর 7ম পর্বে।